অভিষেক ব্যানার্জিও গ্রেপ্তার হবে, আর তৃণমূলের কথা যে একবার নয় 8-10 বার গ্রেপ্তার হবে। একদম দায়িত্ব সহকারে দায়িত্ব নিয়ে বলছি, কারণ ওখানটায় মমতা ব্যানার্জির নামটাও চলে এসেছে। মনে হয় ওই জন্য আলাদা করে জেল তৈরি করতে হবে। কল্যাণ কতক্ষণ সুস্থ থাকে কতক্ষণ অসুস্থ থাকে বলতে পারবো না, তবে সুস্থ মস্তিষ্কে বলছিল বলে আমার এই কথা মনে হচ্ছে না। খালি মমতার পরাজয় নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা। তৃণমূলের ত্রাস, তৃণমূলের যদি আতঙ্ক কিছু থাকে সে হচ্ছে শুভেন্দু অধিকারী। সামনে বিধানসভা নির্বাচন, সেখানে দেখা যাচ্ছে একদম হট সিট যেটাকে বলা যায় ভবানীপুর। একদিকে রাজ্যের ঘোষিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী। কিভাবে দেখছেন লড়াইটাকে আপনারা? লড়াইটা খুব দুর্দান্ত লড়াই হবে ভবানীপুরে, এবং শুভেন্দু অধিকারী 21 সালে যেভাবে নন্দীগ্রামে চ্যালেঞ্জ নিয়ে মমতা ব্যানার্জিকে হারিয়েছিলেন, ঠিক একইভাবে চ্যালেঞ্জ নিয়ে উনি ভবানীপুর গেছেন মমতা ব্যানার্জিকে হারিয়ে, তবেই কাঁচিতে ফিরবেন। আপনাদের মতে মার্জিন কত হতে পারে শুভেন্দু অধিকারীর জেতার? দেখুন, নন্দীগ্রামে আমরা আশা করছি 50,000 ভোট আমরা মার্জিন দিতে পারবো, জেতার মার্জিন। ভবানীপুরটা আমি বলতে পারবো না, কারণ ভবানীপুর তো নিয়ে আমি স্টাডি করি না খুব একটা। ওখানটায় যারা আছে ওনারা নিশ্চয়ই বলতে পারবে। এই যে বারবার দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর ওপরে বিভিন্ন রকমের আক্রমণ, হামলা করা হচ্ছে, বা তার মনোনয়নপত্র যে বাতিলের জন্য নির্বাচন কমিশনের কাছে চিঠি গেছে, ভয় থেকেই কি এমনটা হচ্ছে? এ তো আতঙ্ক থেকেই তৃণমূল কংগ্রেস এইসব করে বেড়াচ্ছে, কারণ ওরা সকালবেলা সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই শুভেন্দু অধিকারীকে নিয়ে পড়ে থাকে, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময়ও সেই শুভেন্দু আতঙ্কে ওরা থাকে। সারা দিন ধরে ওদের একটাই চর্চার বিষয়, একটাই নাম শুভেন্দু অধিকারী, আর আতঙ্কের নাম শুভেন্দু অধিকারী। তৃণমূলের ত্রাস, তৃণমূলের যদি আতঙ্ক কিছু থাকে সে হচ্ছে শুভেন্দু অধিকারী। এই আতঙ্ক কি শুধুমাত্র শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা সেই জন্য, নাকি অন্য কোনো কারণ রয়েছে বলে মনে হয়? হ্যাঁ, শুভেন্দু অধিকারী লড়াই করা নেতা। কিভাবে লড়াই করেছিলেন উনি 2007 সাল থেকে, সেটা রাজ্যের সমস্ত মানুষ জানে। আজকের শুভেন্দু অধিকারী যদি না থাকতো, মমতা ব্যানার্জি দিদি থেকে দিদিমা হয়ে যেত, কখনো মুখ্যমন্ত্রীটা হতে পারতো না। মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর ওই গদিতে কিন্তু বসানোর যদি 100% কারোর কৃতিত্ব থাকে, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। এটা রাজ্যের মানুষ জানে, মমতা ব্যানার্জিও জানে, রাজ্যের মানুষও জানে। তাই এরকম একজন সৈনিক যখন ওই দল ছেড়ে বিজেপিতে আসে, সে তো আতঙ্কের কারণ হবেই। কারণ যার জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, সেই শুভেন্দু অধিকারী কিন্তু আজকের বিজেপির প্রধান মুখ পশ্চিমবঙ্গ সরকার। আপনি 2011 নির্বাচন দেখেছেন, সেই সময় একটা আমরা পরিবর্তনের হাওয়া দেখেছিলাম, পরিবর্তন হয়েছিল। 2026-এর নির্বাচনও দেখছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কোন লড়াইটা সবচেয়ে কঠিন বলে আপনার মনে হয়? ক্ষমতায় আসার লড়াইটা, না ক্ষমতাকে বাঁচিয়ে রাখার লড়াইটা? ক্ষমতাটাকে বাঁচিয়ে রাখার লড়াইটা ওরকে মমতা ব্যানার্জির কাছে অত্যন্ত কঠিন, কারণ আর বাঁচানোর কোনো জায়গা নেই, আর বাঁচতেও পারবে না। যেভাবে এ যাবৎকাল মমতা ব্যানার্জি 2015-16 পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে, মমতা ব্যানার্জি জনগণের ভোট নিয়ে নির্বাচিত মুখ্যমন্ত্রী নন। ছাপ্পা, রেগিং, সন্ত্রাস, কেস ভয়, বিরোধীদের দমন পীড়নের মধ্য দিয়ে কিন্তু মমতা ব্যানার্জি বাকি কয়েকটা বছর মুখ্যমন্ত্রীত্বের চেয়ারে বসে আছেন। আর এবারে কিন্তু সেটা আর হচ্ছে না। এবারে নির্বাচন সম্পূর্ণ ভিন্ন নির্বাচন, এবং এই নির্বাচন যা ভারতবর্ষের মানুষ কখনো দেখেনি। এখন ওই ছাপ্পা ঢাপ্পা ভয় সন্ত্রাস করে 2026 সালে পশ্চিমবঙ্গে নির্বাচন হচ্ছে না, এটা আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, জনগণও নিশ্চিন্তে থাকতে পারে। মানুষ বেরিয়ে আসবে ভোটের দিন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে ভোটটা দেবে, তার নিজের ভোটাধিকারটা সে প্রয়োগ করতে পারবে, যেটা এ যাবৎকাল ছিল না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছেন বা ভয় দেখাচ্ছেন, বা আমরা প্রিপোল ভায়োলেন্স যেটা দেখতে পাচ্ছি বর্তমানে পশ্চিমবঙ্গে, তারপর কি সাধারণ মানুষ এগিয়ে আসবে? দেখুন, মানুষ সিদ্ধান্ত নিয়েই ফেলেছে।
মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, যত যন্ত্রণা হোক, যত ভয় সন্ত্রাস হোক, তারা কিন্তু এবার বেরিয়ে এসে ভোটটা দেবে। কারণ এই জিহাদি সরকার, এই দুর্নীতিগ্রস্ত সরকারকে পশ্চিমবঙ্গের মানুষ আর মেনে নিতে পারছে না। ফলে মমতার পরাজয় নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা। ভোট ঘোষণা হওয়ার পর থেকে দেখা গেছে যে নির্বাচন কমিশন একটা প্রশাসনিক রদবদল করেছে বিশাল পরিমাণে। আপনার কি মনে হয় যে 2011-তে যেভাবে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল নির্বাচনকে, ঠিক একইভাবে এবারও মুড়ে ফেলা হচ্ছে? তার থেকেও আরো বেশি করে মুড়ে ফেলা হবে। কারণ একটাই কারণ, কেন্দ্র সরকার জেনে গেছে যে পশ্চিমবঙ্গে যদি সুষ্ঠু নির্বাচন না করা যায়, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের অঙ্গরাজ্য হিসাবে রক্ষা করা খুব মুশকিল হবে। একদিকে সেভেন সিস্টার বাংলাদেশ হুমকি দিচ্ছে, একদিকে মমতার মুসলিম প্রেম, উগ্র মুসলিমরা সেখানটায় ভারতবর্ষের অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে ভয়ঙ্কর বিপদের দিকে নিয়ে যাচ্ছে। এবং এর মূল কারণ হচ্ছে মমতা ব্যানার্জি, যেভাবে উনি মৌলবাদকে উস্কাচ্ছেন, যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করছেন। তার জন্য কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে যে সুষ্ঠু গণতন্ত্র একমাত্র এর উপায় পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের অঙ্গরাজ্য হিসেবে টিকিয়ে রাখা। প্রশাসনিক রদবদল হলেও আমরা যে মোথাবাড়ি কালিয়াচকের ঘটনা দেখলাম, সেখানে দেখলাম ডিএমএসপি এরা সরাসরি যুক্ত। কোথাও গিয়ে ডিএমএসপিরা কি একটা হ্যালুসিনেশনে ভুগছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আবার ফিরে আসবে, তারা যাই করুক না কেন পার পেয়ে যাবে? তারা তো কর্মচারী। মমতা সরকার প্রশাসনকে দলদাস থেকে কৃতদাস বানিয়ে রেখেছে। মমতা সরকারের উপর প্রশাসনের কোনো কর্তা ব্যক্তির কোনো নৈতিক অধিকার যে তার থাকা দরকার একজন প্রশাসনিক কর্তা হিসাবে, তারা সেটা মমতা ব্যানার্জি সম্পূর্ণভাবে তাদেরকে নষ্ট করে দিয়েছে। ফলে তারা কৃতদাসে পরিণত হয়ে গেছে। মোথাবাড়ি মালদাতে যে ঘটনা ঘটেছে, ওই দিন যদি শুভেন্দু অধিকারী না থাকতো, ওই দিন যদি হাইকোর্টের স্পেশাল অনুমতি না নিয়ে আধা সামরিক বাহিনী ওই মোথাবাড়িতে না পাঠানো যেত, কত হিন্দু প্রাণ হারাতো সেটা একমাত্র ঈশ্বর বলতে পারবে। এই একমাত্র শুভেন্দু অধিকারী দম ধরে বলে এই জিনিসটা করে দেখিয়েছে এবং হিন্দু মা বোনেদের বাঁচিয়েছে। ফলে সেখানটার হিন্দু মা বোনরা শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ বুঝে গেছে যে তাদের বাঁচার একটাই রাস্তা ভারতীয় জনতা পার্টি। মানে আপনার কথা মতো আমি এটা ধরে নিতে পারি যে এই যে মোথাবাড়ি কালিয়াচক বা 5 বছর আগে শীতলকুচি, পশ্চিমবঙ্গে যা যা পিপল ভায়োলেন্স হয়ে থাকে বা পোস্টপোল ভায়োলেন্স, সবকিছুর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। সবই তো ভোট রাজনীতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়। না জানি ওটা করতে গেলে মুসলিম ভোট ব্যাংকটা তার হাত থেকে সরে যায়, তাই মুসলিম ভোট ব্যাংকে কোনোভাবেই যাতে তৃণমূল থেকে সরে না যেতে পারে, তার জন্য যা যা করানো সব মমতা ব্যানার্জি করে থাকে। ফলে হিন্দুরা কিন্তু এটা বুঝে গেছে, হিন্দুরা এককট্টর হচ্ছে। আপনি সর্বত্র দেখতে পাবেন যে এই নির্বাচনে হিন্দুরা কিন্তু তৃণমূলের সঙ্গে আর থাকছে না। যার জন্য এটা বুঝতে পেরে মমতা ব্যানার্জিকে হিন্দু হিন্দু খেলা খেলতে হচ্ছে, নাটক করে বেড়াতে হচ্ছে। মমতা ব্যানার্জির দলকে রামনবমীর মিছিল করতে হচ্ছে। যারা রামনবমীর মিছিল করলে পাথর ছুঁড়তো, সেই মমতা ব্যানার্জির দল আজ রামনবমীর মিছিল করছে। অনুব্রত রামনবমীর মিছিলে হাঁটছে, কুণাল ঘোষ রামনবমীর মিছিলে গীতা হাতে হাঁটছে। একটাই কারণ, কারণ ওরাও জেনে গেছে যে হিন্দুরা তৃণমূলকে ঘৃণা করতে শুরু করেছে। হিন্দু ভোট থাকলেও যে মুসলিম ভোট, সেটা একটা ফ্যাক্ট, বড় ফ্যাক্ট ভোটের ক্ষেত্রে। সে মনে হয় মুসলিমরা এগিয়ে এসে ভোট দেবে ভারতীয় জনতা পার্টিকে? না, রাষ্ট্রবাদী মুসলিমরা অনেকখানি সচেতন, তারা তো রাষ্ট্রবাদ ছাড়া থাকে না। আর বেশ কিছু মুসলিমরা তারাও বুঝে গেছে যে মমতা ব্যানার্জি সরকার তাদেরকে নিয়ে শুধু খেলছে। তাদের উন্নয়ন, আর্থিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন এসব কোনো কিছু না করে তাদেরকে কেবলমাত্র ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে। এটা কিন্তু মুসলিম সমাজ দেরিতে হলেও বুঝেছে এবং তার ইফেক্ট 2026 সালের বিধানসভা নির্বাচনে অবশ্যই পড়বে। বিজেপির তরফ থেকে বিজয় সংকল্পপত্র প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা গেছে নারী এবং যুবক এই দুটো সম্প্রদায়কে বেশ জোর দেওয়া হয়েছে তাদের উন্নতির জন্য, তাদের বিকাশের জন্য। এ বিষয় নিয়ে কি বলবেন? অবশ্যই দেওয়া উচিত। মমতা ব্যানার্জি ভাতা ভিক্ষায় পশ্চিমবঙ্গটাকে শেষ করে দিয়েছে। ভাতা ভিক্ষা দিই, কোনো সমস্যা নেই, কিন্তু একটা জাতি মাথা তুলে দাঁড়ানোর জন্য তার যেটা প্রয়োজন, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, এই তিনটে ষষ্ঠী চৌঠি অন্ত্যেষ্টি করে দিয়েছে মমতা ব্যানার্জি। কেউ তার বাড়ির ছেলে মেয়েদের সরকারি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পাঠায় না, পাশে নার্সারি স্কুলে পয়সা দিয়ে পড়ায়। কারোর বাড়িতে একটু বেশি পয়সা থাকলে, তার বাড়ির লোক অসুস্থ থাকলে কখনোই হাসপাতালে নিয়ে যাওয়ার কথা চিন্তা করে না, তারা নার্সিং হোমে ভর্তি করায়।
স্বাস্থ্যকে শেষ করে দিয়েছে। আর শিল্প তো একটা ফিতে কাটেনি, হাজার হাজার পরিযায়ী শ্রমিক গরু গাধার মতন বাসে ট্রেনে ট্রামে করে চলে যাচ্ছে চেন্নাই, গুজরাট, বোম্বাই, উড়িষ্যা, ইট বালি সিমেন্টের কাজ করছে, কিছু নেই। এই তিনটেই শেষ করেছে, যেটা জাতির মেরুদণ্ডকে নষ্ট করে দিয়েছে। ভাতা ভিক্ষা দিক তাতে নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু মূল ডেভেলপমেন্টের জায়গাটাকে নষ্ট করে দিয়েছে। এটা যুব সমাজ বুঝে গেছে। আগামী দিনে যুব সমাজরাও যেভাবে এগিয়ে এসেছে, নারীরাও বুঝে গেছে যে না, এভাবে হবে না। 1,500 টাকা ভাতা নিচ্ছে আর স্বামী পড়ে আছে গুজরাটে বছরের পর বছর, এখানে কাজ কাম কিছু নেই। তারাও বুঝে গেছে ভাতা নেবে, কিন্তু ভোট কিন্তু ভারতীয় জনতা পার্টিকে দেবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছে 15 বছরে তিনি 40% বেকারত্ব কমিয়ে দিয়েছেন, 2 লক্ষ চাকরি দিয়েছেন বছরে। দেখুন, মমতা ব্যানার্জির মতন এত মিথ্যাবাদী, এত ঠকবাজ মুখ্যমন্ত্রী ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম। আমরা যতই ভারতবর্ষের ইতিহাস যদি পড়ে থাকি, সেখানটায় কখনো দেখি না যে একজন মুখ্যমন্ত্রী একজন করাপ্টেড অফিসারকে বাঁচানোর জন্য ধর্মতলায় ধর্ণা মঞ্চে বসতে, কখনো দেখিনি। একজন মুখ্যমন্ত্রীকে কখনো দেখিনি উনি ঘুম থেকে উঠেই একটা বেসরকারি সংস্থার ফাইল চুরি করতে যেতে। এটা লজ্জার বিষয়, গণতন্ত্রের লজ্জা। আর এত পরিমাণ মিথ্যা কথা বলে, যেটা ওনাকে একটা মিথ্যাশ্রী প্রকল্প ওনার জন্য অন্তত চালু করা উচিত। আমি কেন্দ্র সরকারকে অনুরোধ করব যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য অন্তত মিথ্যাশ্রী প্রকল্প বলে একটা প্রকল্প চালু করা হোক, যেটা উনি একমাত্র স্পেশাল দাবিদার হবেন। আপনি ফাইল চুরির কথা বললেন, সেই প্রসঙ্গে আইপ্যাকের ডিরেক্টর বিনেশ বাবু, ওনাকে গতকাল ইডি গ্রেফতার করেছেন। গ্রেপ্তার করা উচিত, অন্যায় করেছে, বিভিন্ন করাপশনের সঙ্গে যুক্ত। এত কোটি কোটি টাকা তৃণমূলের এত সম্পত্তি এই কটা বছরে হলো কোথা থেকে? তার একমাত্র বুথ লেভেল তৃণমূল কর্মী থেকে আরম্ভ করে, নেতৃত্ব থেকে আরম্ভ করে সর্বোচ্চ নেতৃত্ব, তৃণমূলে একটা কেউ নেই যে সততার সঙ্গে বলতে পারবে আমি সৎ, আমি 15 বছর আগে যেরকম ছিলাম এখনো ঠিক তাই আছি। কেউ বলতে পারবে না। কোটি কোটি টাকার মালিক, লুটে নিয়েছে সব, পশ্চিমবঙ্গটা লুটে ঝাঁঝরা করে দিয়েছে, এবং সব টাকা কালীঘাটে পৌঁছে যাচ্ছে। সব টাকা কালীঘাটে পৌঁছে যাচ্ছে, কালীঘাট হাত তুলে বসে আছে, বলছে আমি তো লুট করছি না। বালির চুরির টাকা, কয়লা চুরির টাকা, পাথর চুরির টাকা, গরু চুরির টাকা, কোথায় চুরি নেই? শ্মশানে চুরি আছে, আবার এতেও চুরি আছে, বাস্তবে চুরি আছে। জন্ম থেকে মৃত্যু সবেতেই চুরি করে বেড়াচ্ছে তৃণমূল, এটা মানুষ বুঝে গেছে। আইপ্যাকের মামলা তো অলরেডি সুপ্রিম কোর্টে চলছে, যদি সঠিকভাবে তদন্ত করা হয়, শুনানি ঠিকঠাক মতো প্রসেসে হয়, তাহলে কে কে ধরা পড়তে পারে বলে আপনার মনে হয়? সেটা বিচারাধীন বিষয়, সেটা বলতে পারবো না। সেটা সিবিআই, ইডি এদের বিষয়, তারা জানে। ওটা বলাটাও ঠিক নয়, আর বলাটাও যুক্তিসঙ্গত হবে বলে আমি মনে করছি। একাধিক দুর্নীতি, যেমন আপনি বলছিলেন যে কয়লা চুরি, বালি চুরি, নাম জড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। সেই প্রসঙ্গে সিপিএম এর তরফ থেকে বলা হয় তৃণমূল এবং বিজেপির একটা গোপন আঁতাত রয়েছে, আপনি মানেন? না, আমি এসব বিশ্বাস করি না। সিপিএম এ চলে গেছে, তারা অন্ত্যেষ্টিতে চলে গেছে, তাদের ওই দলের কোনো অস্তিত্ব নেই। কয়েকটা হচ্ছে ওই সাদা চুল নেতৃত্ব দিচ্ছে, তো ওদেরকে কেউ মানেও না, আর ওদের কোনো সেই সংগঠন নেই। ওতে ওরা কি বললো না বললো সেটা নিয়ে বলার কিছু নেই। সংকল্পপত্রে বলা হয়েছে যে বিজেপি ক্ষমতায় এলে তাহলে তৃণমূলের যে দুর্নীতি রাজ রয়েছে তার বিরুদ্ধে একটা শ্বেতপত্র প্রকাশ করা হবে। অমিত শাহ নিজেও বলেছেন যে 100 দিনের মধ্যে শাস্তি দেওয়া হবে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত। কে কে ঠিক এই দুর্নীতির সঙ্গে যুক্ত বলে মানে জড়িয়ে যেতে পারে আপনার মনে হয় তৃণমূলের তরফ থেকে? তৃণমূলের এমন কোনো নেতা নেই যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, একদম দায়িত্ব সহকারে দায়িত্ব নিয়ে বলছি। কারণ এদেরকে আমরা 10 বছর আগে দেখেছি, এদের আর্থিক অবস্থা দেখেছি, এদের চলন বলন দেখেছি, এদের স্ট্যাটাস দেখেছি। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে এদের যা স্ট্যাটাস, চলন বলন, এটা কত কোটি টাকার মালিক একমাত্র ঈশ্বরই বলতে পারবে। সবেতেই চুরি করেছে, 100 দিনের টাকা চুরি থেকে, পাথর চুরি থেকে, কোনো চুরিতে বাদ নেই। হাজার হাজার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে এরা। এই শিক্ষক দুর্নীতি যে পরিমাণ হয়েছে, যেভাবে 10 বছর চাকরি করার পর শিক্ষকদের চাকরি চলে গেছে, এর একমাত্র কারণ তৃণমূল কংগ্রেস এবং তার এই চুরি। অতএব বিজেপি ক্ষমতায় এলে এটা নিশ্চিত, কতজন তৃণমূল নেতা জেলে থাকবে তার জন্য সংখ্যাটা বলাও বোধহয় অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। কারণ আমার যেটা মনে হয়, ওই জন্য আলাদা করে জেল তৈরি করতে হবে, কারণ সর্বত্র চুরি করেছে এরা।
অন্যদিকে আরজিকর মামলা, সেখানে দেখা যাচ্ছে নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেখানে কি আপনার কি মনে হয় যে সঠিকভাবে বা তদন্ত করতে পারবে? সঠিকভাবে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, হাইকোর্টের তত্ত্বাবধানে তদন্ত সঠিক হলে আসল অপরাধী ধরা পড়বে এবং সত্য সামনে আসবে। এই আরজিকর ঘটনার পিছনে রাজনৈতিক প্রভাব আছে বলে কি আপনি মনে করেন? অবশ্যই এটা আরজিকর তো ঘটনা ঘটানো হয়েছে, এটা প্রাতিষ্ঠানিক ভাবেই এই ঘটনাকে ঘটিয়ে এটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছে মমতা সরকার। একটা নিরপরাধ ডাক্তার বোনকে যেভাবে টর্চারিং করে অত্যাচার করে মেরে ফেলা হয়েছে, এবং সবচেয়ে বড় কথা মেরে ফেলার পর লাস্টে যেভাবে গোপন করে তাড়াতাড়ি দাহ করে দেওয়া হয়েছে, এটা বর্তমান সভ্য সমাজে অত্যন্ত ঘৃণ্য অপরাধ এবং লজ্জাস্কর বিষয়। একটা সরকার কি করে এই জিনিস করতে পারে সেটা বোধগম্যে আসছে না। যদি সঠিকভাবে তদন্ত হয় তাহলে মানে কোন কোন দুর্নীতির তথ্য নতুন করে উঠে আসতে পারে বলে আপনার মনে হয়? সঠিকভাবে তদন্ত হলে এই করাপশনের সঙ্গে যারা যারা যুক্ত ছিল, ডাক্তার থেকে আরম্ভ করে সরকারি যে প্রভাবশালী তৃণমূল নেতৃত্বরা যারা যারা যুক্ত ছিল, সবার নাম আসবে এবং দেখতে পাবেন না ওখানটায় মমতা ব্যানার্জির নামটাও চলে এসেছে। সেই কারণ ফোনটা ওনার কাছ থেকেই যে গেছে এবং সেইভাবে পুলিশ আধিকারিকদের কাছে গেছে, ওগুলা সঠিক তদন্ত হলে কেউ ছাড়া পাবে না, আমার যেটা মনে হয়েছে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হয়ে যেতে পারে যদি সঠিকভাবে তদন্ত হয়? সঠিকভাবে তদন্ত হলে মমতা ব্যানার্জি একবার নয় 8-10 বার গ্রেপ্তার হবে, সঠিকভাবে যদি তদন্ত হয় এবং তদন্ত যদি গতি বাড়ায়। যেহেতু আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থা খুব লেন্দি প্রসেস, চাইলেই হয় না সবকিছু, অনেক সময় লাগে। সেখানটায় সময় লাগছে, অনেকে ভেবে নিয়েছে হয়তো যে এটা হয়তো বিজেপি ইচ্ছাকৃতভাবে ঢিলেমি করছে, কিন্তু তা না। ভারতীয় বিচার ব্যবস্থার যে সিস্টেম তাতে লেন্দি প্রসেস এবং সময় সাপেক্ষ বিষয়। তদন্ত হবে, মমতাও গ্রেপ্তার হবে, অভিষেক ব্যানার্জিও গ্রেপ্তার হবে, আর তৃণমূলের কতগুলো নেতা গ্রেপ্তার হবে তার সংখ্যাটা বলাও মুশকিল হবে। একাধিক স্টার ক্যাম্পেনার দেখা যাচ্ছে বিজেপির তরফ থেকে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করতে আসছে, তার মধ্যে নরেন্দ্র মোদীজি রয়েছেন। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এই প্রথমবার পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে মুখ্যমন্ত্রীকে হারাতে বারবার প্রধানমন্ত্রীকে দৌড়ে আসতে হচ্ছে। দেখুন, তৃণমূল একটি অশিক্ষিত মূর্খের দল। ভারতীয় জনতা পার্টি গোটা ভারতবর্ষ জুড়ে আছে, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম একটি রাজনৈতিক দল। আমাদের বিভিন্ন কার্যকর্তা বিভিন্ন সময় বিভিন্ন প্রদেশে গিয়ে তারা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করেন। নরেন্দ্র মোদীজি আমাদের লিডার, আমাদের প্রধানমন্ত্রী বিজেপির তরফ থেকে হয়েছেন। উনি ওনার একটা রাজ্যে নির্বাচনী প্রচারে অংশ নেবেন। মুখ্যমন্ত্রীকে হারাতে নরেন্দ্র মোদীকে লাগবে না, মুখ্যমন্ত্রীকে হারানোর জন্য নরেন্দ্র মোদীকে পশ্চিমবঙ্গে আসতে হবে না। একটা রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতৃত্ব হিসাবে দলের শ্রীবৃদ্ধির জন্য তিনি জনসভা করবেন, তিনি অংশগ্রহণ করবেন, রাজ্যের ডেভেলপমেন্টের কথা মানুষকে বলবেন, এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু এই অশিক্ষিত মূর্খের দল তো এসব বোঝে না, না বোঝে এদেরকে বলার কি আছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন চৌঠা মে রেজাল্ট বেরোলে দেখা যাবে 230টা নয় 240টা সিটেই জয়ী হয়েছে তৃণমূল। কল্যাণ কতক্ষণ সুস্থ থাকে কতক্ষণ অসুস্থ থাকে বলতে পারবো না, তবে সুস্থ মস্তিষ্কে বলছিল বলে আমার এই কথা মনে হচ্ছে না। একবার সম্ভবত অসুস্থ ছিল ওই সময়। একটা শেষ প্রশ্ন করব, সাধারণ মানুষকে কেন বদল দরকার এটা বোঝানোর জন্য কি বার্তা দেবেন? সাধারণ মানুষকে বদল বোঝানোর জন্য একটাই বার্তা, যে একটা জাতি একটা সম্প্রদায় তখনই মাথা তুলে দাঁড়াতে পারে যখন তার শিক্ষা স্বাস্থ্য শিল্পের ডেভেলপমেন্ট ঘটে। কিন্তু এই তিনটে সেক্টরের যখন মৃত্যু হয়ে যায়, যার হাত দিয়ে এই মৃত্যু ঘন্টা বেজেছে পশ্চিমবঙ্গের শিক্ষা স্বাস্থ্য শিল্পের, তাকে বদলানো দরকার। তাকে না বদলাতে পারলে আগামী দিনে নিজেদের কবর নিজেদের খুঁড়ে রাখার সামিল বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ।